আচ্ছা, আসিফ নজরুল, আদালতের কথা যেহেতু আসলো, আমি 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 এটা দেখতে পাচ্ছিলাম যে যারা রিটকারীর আইনজীবী তারা এটিকে বলতে চাচ্ছিলেন যে তারা এটি আজকে শুনানি করতে চান না, এটা নট টুডে রাখতে চান, যেহেতু তাদের আইনজীবী বিপক্ষে আছেন। সেই সময় অ্যাটর্নি জেনারেলকে আসলে আমি কোর্টে ছিলাম না বলে আমি পত্রপত্রিকায় যেরকম পড়েছি আর কি, প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেছেন যে এত আন্দোলন কিসের, রাস্তায় শুরু হয়েছে, আন্দোলনের চাপ দিয়ে কি হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টের রায় পরিবর্তন করবেন? মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রফেসর আসিফ নজরুল উনি হচ্ছেন রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ আইনজীবী, মানে মাননীয় চিফ জাস্টিসের কেন মনে হলো অ্যাটর্নি জেনারেল উনাদের সমর্থন করছেন, যারা হচ্ছে রাষ্ট্রের এই আইনটার বিপক্ষে অবস্থান নিচ্ছেন? মানে স্বাভাবিকভাবে তো রাষ্ট্রপক্ষের অবস্থানটা রাষ্ট্রের আইনের পক্ষের হওয়ার কথা, যেটা কোটা ব্যবস্থা বাতিলের পক্ষে হওয়ার কথা। একটু যদি বুঝিয়ে বলতেন, আসলে আমরা ভালো বুঝি নাই প্রফেসর আসিফ নজরুল। আমি এই প্রসঙ্গে আসার আগে আপনি কাইন্ডলি আমাকে একটু সময় দেন। আমাকে ওই যে মান্নান ভাই যে কথাটা বলেছে ওই প্রসঙ্গে আমি একটুখানি বলতে চাই, এটা নিয়ে একটু কনফিউশন আছে। দেখেন, এটা সত্যি বঙ্গবন্ধুর আমলে 1972 সনে সেপ্টেম্বরে একটা রুলস করা হয়, এটা হচ্ছে আপনার ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস। ইন্টারিম মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন বা অস্থায়ী। এখন বঙ্গবন্ধু সরকার অবশ্যই মুক্তিযোদ্ধাদের তখন তাদের যে আর্থিক সামাজিক অবস্থা ছিল, মান্নান ভাই কারেক্টলি বলেছেন, বাংলাদেশের সবচেয়ে সাধারণ এলাকার মানুষ, সাধারণ মানুষ, একদম দরিদ্র হতদরিদ্র শ্রেণীর মানুষ থেকেও প্রচুর মুক্তিযোদ্ধা ছিল এবং তারাই সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছিল। তো বঙ্গবন্ধু অবশ্যই তখনকার সরকার ওনাদেরকে রিওয়ার্ড দেওয়ার কথা চিন্তা করেছিলেন, কিন্তু এটা অস্থায়ীভাবে চিন্তা করেছিলেন। এটার দুইটা প্রমাণ আছে। প্রমাণ হচ্ছে এটার নাম হচ্ছে ইন্টারিম রিক্রুটমেন্ট রুলস, তো রিক্রুটমেন্ট রুলস না, ঠিক আছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ওনারা যদি এটা স্থায়ীভাবে করতে চাইতেন তাহলে আমাদের সংবিধানের 28(4) অনুচ্ছেদে সুনির্দিষ্টভাবে কিছু অনগ্রসর শ্রেণীর কথা বলা আছে, যেমন নারীদের কথা বলা আছে, শিশুদের কথা বলা আছে এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বলা আছে। ওনারা যদি এটা চিরস্থায়ীভাবে চাইতেন তাহলে সেখানে তো মুক্তিযোদ্ধার কথাই বলতেন। আর আপনি সাধারণ যুক্তিতে চিন্তা করেন, আজকে আপনার এই যে আমাদের পাপন সাহেব আছেন, উনি জিল্লুর রহমান সাহেবের ছেলে, তো উনি কি অনগ্রসর? ওবায়দুল কাদের কি অনগ্রসর? জিয়াউর রহমানের পরিবার কি অনগ্রসর? তাজউদ্দিন সাহেবের পরিবার কি অনগ্রসর? ঢালাও ভাবে ওনারা অনগ্রসর হয় কিভাবে? ঠিক না? এটা তো আপনি সংবিধান কেন, সাধারণ কোন যুক্তিতে মানে কমন সেন্স থাকলেও তো মানুষের এই বিবেচনাবোধ আসা উচিত যে বঙ্গবন্ধু এটা অস্থায়ী ভিত্তিতে করেছিলেন। এবং আমি দেখলাম পত্রিকাতে, আমি আসলে রায় তো প্রকাশিত হয়নি হাইকোর্টের, আমার কাছে অদ্ভুত লাগলো যে ওইখানে যারা এই পরিপত্র বাতিলের মানে কোটা যারা বাতিল করতে চান তাদের পক্ষে একজন আইনজীবী উনি বললেন আর্টিকেলের 150 আর্টিকেলে বলা আছে যে অস্থায়ী এবং ইন্টারিম যে আদেশটা আছে এই আদেশগুলো বলবৎ থাকবে। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি সাংবিধানিক আইন পড়াচ্ছি এত বছর যাবত, আমি গণপরিষদ বিতর্কের উপর 2 বছর রিসার্চ করে বই পড়েছি, উনি এটা কি যুক্তি দিলেন? ওইখানে যে 150 যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে এটা এই কারণে দেওয়া হয়েছে 72 সনের ডিসেম্বর মাসে আমাদের সংবিধান কার্যকরী হয়, আর এই 72 সনের সেপ্টেম্বরের পরিপত্র অনুযায়ী এই নিয়োগটা হয় 73-এ। এই 73-এ নিয়োগ দেওয়া নিয়ে যেন কোনো প্রশ্ন না আসে, 73-এ নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন আসে, শুধুমাত্র সেইটাকে প্রোটেকশন দেওয়ার জন্য 150 এটা বলা হয়েছে এবং আরো কোনো কিছু কোনো বিষয়কে প্রোটেকশন দেওয়ার জন্য অস্থায়ী, সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। এবং 4th তফসিলের হেডিং এ হচ্ছে অস্থায়ী এবং ইন্টারিম অন্তর্বর্তীকালীন বিধান। অস্থায়ী অন্তর্বর্তীকালীন বিধান এই 50-52 বছর পর কিভাবে আসে এবং এটা আদালতে কিভাবে গৃহীত হয়েছে আমি জানি না, আমার কাছে আমি সম্পূর্ণ লস্ট। এটা আমি রায়টা দেখলে হয়তো বুঝতে পারবো। আর আপনি চিফ জাস্টিসের প্রসঙ্গে যে কথা বলেছেন, আমি ওনার কথাটা শুনে আমার আসলে দুঃখ লেগেছে। কারণ কি, আমাদের তো রাজপথে আন্দোলন করার অধিকার সব মানুষের আছে, এটা সংবিধান সম্মত অধিকার। বাংলাদেশে কিন্তু এই রাজপথে আন্দোলনের অধিকার প্রয়োগ করে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছে। রাজপথের আন্দোলনের অধিকার প্রয়োগ করে স্বৈরাচারী সরকার থেকে আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা এসেছি। রাজপথের আন্দোলন এমনকি তত্ত্বাবধায়ক সরকার যখন রায় হয়েছে এটার বিপক্ষে বহু রাজপথে আন্দোলন হয়েছে। হ্যাঁ, এখন আমাদের তো বিচারিক সংস্কৃতিতে, আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতিতে আন্দোলন তো, এবং পৃথিবীর যে কোনো আপনার হিউম্যান রাইটস ডকুমেন্ট যদি দেখেন, আমেরিকার সংবিধানে কোনো সংবিধানে আছে আপনার যদি সরকার আপনার তার দেওয়া ওয়াদা পালন না করে, আপনি যদি হবস ল রুশোর থিওরি গুলো দেখেন, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, আপনি আন্দোলন করে সরকার পতন ঘটাতে পারবেন, সরকারকে পরিবর্তন করে ফেলতে পারবেন।
আন্দোলনের প্রসঙ্গে উনি যেভাবে কথাটা বলেছে, আমি জানি না উনি কি ইন্টেনশনে বলেছেন, শুনতে ভালো লাগে না। এটা তো কিসের আন্দোলন, মানে এটা তো সাধারণ মানুষের রুটি রুজির আন্দোলন, সাধারণ মানুষের সন্তানদের জীবিকার আন্দোলন, শোষণ মুক্তির বিরুদ্ধে আন্দোলন, সমতার আন্দোলন, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার আন্দোলন এবং সংবিধান রক্ষার আন্দোলন, সবকিছুর সাথে আপনি রিলেট করতে পারেন। যাই হোক, আমি জানি না উনি কি উদ্দেশ্যে বলেছেন, আমার কাছে ভালো লাগে। আচ্ছা প্রফেসর আসিফ নজরুল, আমার একটা প্রশ্ন ছিল যে এখানে তো সরকার আসলে নিয়োগকর্তা, তো সরকারের কি আসলে সেই স্বাধীনতা থাকা উচিত না যে তারা আসলে চাকরিতে কাদের নিয়োগ দেবেন না? সরকার যদি মনে করেন যে আমি 30% লোককে নিয়োগ দিব যারা মুক্তিযোদ্ধাদের পরিবার থেকে এসছেন, এটা তো সরকারের স্বাধীন, মানে সরকারের রাইট থাকা উচিত, তাই না? আর মেধার কথা যেটা বলা হচ্ছে যে মানে এই কোটার জন্য তো মেধাবীরা কেউ কোনোদিন চাকরি পায় না, এরকম আমি শুনি নাই। আর মেধা আপনি কিভাবে আলাদা করবেন? মানে আমি 10টা প্রশ্ন মুখস্থ করেছি তাই আমি বেশি মেধাবী, মানে ব্যাপারটা কি এরকম? মানে সরকারের তো এটা রাইট থাকা উচিত। আপনি প্রথম যেটা বললেন সরকারের যে অধিকার থাকা উচিত, সরকারের অধিকার তো অসীম হয় না, ঠিক আছে? এখন ধরেন সরকার অধিকার আছে সিদ্ধান্ত নেওয়া। সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বগুড়া জেলা থেকে কাউকে চাকরি দিব না, তা আপনি কি বলবেন সরকারের অধিকার আছে? সরকার যদি বলে বিএনপি যারা করে তারা চাকরির আবেদন করতে পারবে না, আপনি কি বলবেন অধিকার আছে? সরকারের অধিকার তো সংবিধান দ্বারা সীমাবদ্ধ এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতি সবকিছু দ্বারা সীমাবদ্ধ। রাজনৈতিক সংস্কৃতি যদি বাধ্য দেন, সংবিধান দ্বারা সীমাবদ্ধ। সংবিধান তো সরকারকে এই অধিকার দেয় নাই। আমি আপনাকে বারবার বলি, আমি গণপরিষদ বিতর্কে আমি চ্যালেঞ্জ করলাম, 1000 পৃষ্ঠার গণপরিষদ বিতর্কের মধ্যে একটা জায়গাতেও মুক্তিযোদ্ধাদেরকে চাকরিতে বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয় নাই। মুক্তিযোদ্ধাদের অবদান, তাদের সাহসিকতা নিয়ে অনেক কথা বলা হয়েছে, যৌক্তিকভাবে বলা হয়েছে। শুধুমাত্র তাদের সামাজিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে আর্টিকেল 15-এ বলা হয়েছে। তো আপনি সংবিধানে নাই, গণপরিষদ বিতর্কে নাই, এবং সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এটা হচ্ছে মানে সাধারণ মানুষেরকে অসাম্যের দিকে দেওয়া। আমরা যে বলি সবাই আইনের চোখে সমান, সমান সুবিধা পাবে, আর্টিকেল 29, এগুলির সুস্পষ্ট লঙ্ঘন। এখন আপনি সংবিধানের স্পিরিটে গিয়ে এমন একটা জিনিস করবেন যেখানে চাকরি পাওয়ার অধিকার অত্যন্ত অল্প সংখ্যক মানুষের কাছে। আপনি যদি রাজ সরকারি গ্যাজেট দেখেন, যদি আপনি সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সংখ্যা দেখেন, 1986 সনে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের হিসাবে ছিল প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা 70 থেকে 80,000। পরে আওয়ামী লীগ আমলে কেন এটা বেড়ে 3 গুণ হয়েছে আমি জানি না। এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা বের হয়েছে, ভুয়া মুক্তিযোদ্ধার আপত্তি হয়েছে প্রায় 60,000-এর বেশি। এখন আপনি কি বলেন, সরকারের অধিকার আছে ভুয়া মুক্তিযোদ্ধাদের পক্ষে আপনি কোটা করবেন? সরকারের অধিকার আছে আপনি মুক্তিযুদ্ধের সন্তান তার বর্ষের প্রশ্ন করবেন না? প্রফেসর আসিফ নজরুল, আমরা হচ্ছে একটা বিষয়ে যদি আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার মতামত পাই যে সরকার কিন্তু এগুলি জেনেই, এগুলি মেনেই 2018 সালে একটি পরিপত্র জারি করে শুধু মুক্তিযোদ্ধার কোটা না সকল ধরনের কোটা বাতিল করেছিল। এখন কেউ যদি একটা রিট আবেদন করে, হাইকোর্ট যদি এই ভিউ নেয় যে তাকে আসলে কোটার মধ্যে থাকতে হবে, এই ক্ষেত্রে তো আমরা আসলে সরকারকে দোষ দিব, সিস্টেমকে দোষ দিব, আবার ভুয়া মুক্তিযুদ্ধে ফেরত যাব না কি করব? এইটা তো আসলে একটু বোঝার বিষয়। আপনি যদি ওই জায়গাটাতে একটু বলতেন। প্রফেসর আমরা কি একটু জনাব আব্দুল মান্নানকে একটা বিষয় একটু শুনে আসবো যে আমি মুক্তিযুদ্ধের কোটা প্রসঙ্গে আমি আপনাকে এই ব্যাখ্যাটা দেই। আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন, তো আমি একটু ব্যাখ্যা দিই, পরে আমি মান্নান ভাইকে অনেক ছেড়ে দিব। শুনেন, আমি সরকারকেই দোষ দিব। 1 নম্বর কথা হচ্ছে, আমাদের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল এখানে তো বলে নাই সব কোটা বাদ দেওয়ার কথা। আমাদের সংবিধান অনুযায়ী কিছু কোটা তো অবশ্যই আপনার রাখা উচিত। যারা আপনার পার্বত্য অঞ্চল অধিবাসী আছে, যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতা আছে, তাদের কেন আপনি কোটা রাখবেন না? অবশ্যই আপনি কোটা রাখবেন। এমনকি আমি মনে করি মুক্তিযোদ্ধা ফার্স্ট জেনারেশন মুক্তিযোদ্ধা, তাদের জন্য যদি কোটা রাখে, যদি কেউ মুক্তিযুদ্ধ থেকে থাকেন এই বয়সেও, কোনো সুবিধা দেন, অসুবিধা নাই, প্রকৃত মুক্তিযোদ্ধা। বাট নাম্বার নিয়ে প্রশ্ন, আপনি কত % রাখবেন? দেখেন ভাই, আমাদের এখানে যারা আছে, আমার চেয়ে খালেদ, আপনার চেয়ে মান্নান ভাই শুনে আমি জানি না, আকবর আলী খান অনেক জ্ঞানী একজন মানুষ, আমরা সবাই ওনাকে ওইভাবে দেখি। উনি একজন মুক্তিযোদ্ধা। উনি 2018 সনে লাস্ট ইন্টারভিউতে কত স্ট্রংলি এই মুক্তিযুদ্ধ কোটার বিরুদ্ধে বলেছেন। তো ওনার মুক্তিযুদ্ধের চেতনা কম ছিল? উনি সংবিধান রাষ্ট্র ব্যবস্থা কম বুঝে? উনার চেয়ে বেশি সরকার কে বুঝে বাংলাদেশে? আমি প্রশ্ন করলাম আপনাকে, কে বুঝে বাংলাদেশি? উনার চেয়ে বেশি কে বুঝে? আচ্ছা, আমি একটু এখানে বলে রাখি হচ্ছে যে অন্য কোটাগুলি যে বাদ দেওয়া হয়েছে সেটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেমও ছিল, কারণ সরকারি চাকরিতে পিএসসি দিয়ে
সাধারণত 9th গ্রেডে যেই নিয়োগগুলি দেওয়া হয় সেইগুলি বাদে আসলে 100টা বা এতগুলি নিয়োগ, এতগুলি ভ্যাকেন্সি থাকে না। এখন 20টার মধ্যে যদি আপনি 5% কোটা রাখেন সেটা আরো জটিলতা থাকবে বলে আসলে কোটাই তুলে দেওয়া হয়েছে। Fine. আপনি আমাকে একটু কথাটা শুনেন। জি। আমাদের প্রধানমন্ত্রী রাগ করে কোটা তুলেছেন, ওনার যে টোনটা ছিল কোটাই বাতিল করে দিলাম, এটা এত বড় একটা রাষ্ট্রীয় ব্যাপার, উনি আরেকটু সুচিন্তিত ভাবে সিদ্ধান্ত নিতে পারতেন। আপনি কোটার পার্সেন্টেজ কমিয়ে দেন। এখন আপনি যারা পার্বত্য অঞ্চলের অধিবাসী আছে, আপনি যদি তাদের জন্য 5% কোটা রাখেন তাহলে তো অরাজকতা হয়ে যাবে, আপনি 5% পাবেন না। 1% রাখেন, আপনি তো সুচিন্তিত ভাবে করবেন, এটা তো সুচিন্তিত ভাবে করা হয় নাই। আমি তো মনে করি বাংলাদেশে এখনো চাকরিতে 10%-এর মতো কোটা থাকা উচিত, এবং যারা শারীরিকভাবে অক্ষম আছে, যারা আপনার আদিবাসী আছে, এবং যারা আপনার যদি কোনো আপনার ইয়ে থাকে যে নারীদের জন্য যদি আপনি কিছু কোটা দিতে চান, আপনি 10%-এর মতো রাখতে পারেন। আপনাকে সম্পূর্ণ তুলে দিতে কে বলেছে? কোটা সংস্কারের আন্দোলন যারা করেছে তারাও তুলে দিতে বলে নাই। ওকে প্রফেসর আসিফ নজরুল,